Hello everyone, this is Jayant Sir and you are watching me through Competitive Solution. Today we are going to discuss near about 100 MCQs from geography, which is one of the most important subjects of any kind of competitive examination, especially PSC LDC, PSC Miscellaneous, WBP, KP, WBCS along with WBP and KP sub-inspector. So not to skip the video, please focus on this class attentively. দেখো প্রথম প্রশ্ন, ভারতের কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে গোদাবরী। গোদাবরী নদীটিকে দক্ষিণের গঙ্গা বলা হয়, কিন্তু প্রাসঙ্গিক ক্রমে মনে রেখো যে দক্ষিণের গঙ্গা যদি হয় তো সেক্ষেত্রে গোদাবরী। তার কারণ দেখো ভারতবর্ষের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা এবং গোদাবরী হচ্ছে ইন্ডিয়ান পেনিনসুলার অর্থাৎ ভারতীয় যে উপদ্বীপ, এই উপদ্বীপের সবচেয়ে বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী। তো গঙ্গা ভারতবর্ষের দীর্ঘতম নদী এবং গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, যার জন্য কিন্তু গোদাবরীকে দক্ষিণের বলা হয়, দক্ষিণের গঙ্গা বলা হয়। কিন্তু প্রাসঙ্গিক ক্রমে আমাদের মনে রাখতে হবে, যদি দক্ষিণ গঙ্গা বলে, দক্ষিণ গঙ্গা যদি জানতে চায় তো সেক্ষেত্রে হবে কিন্তু কাবেরী। তার কারণ দেখো গঙ্গা পবিত্র নদী এবং পুরাণ অনুসারে মহাদেবের জটার থেকে কিন্তু গঙ্গা বেরিয়েছে, উৎপত্তি হয়েছে। আবার পক্ষান্তরে কাবেরী নদীও কিন্তু ভগবান শিব কর্তৃক সৃষ্টি হয়েছে। তো পবিত্রতার দিক দিয়ে বিচার করে কাবেরীকে কিন্তু দক্ষিণ গঙ্গা বলা হয়। গঙ্গা কেন পবিত্র নদী? তার কারণ হচ্ছে দেখো গঙ্গার জলে তোমরা জানো যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিওফাজ ভাইরাস জন্মায়, যেটা আমাদের জন্য অত্যন্ত উপকারী ভাইরাস। তো যার জন্যে গঙ্গা কিন্তু গঙ্গার জল কিন্তু দূষিত কম হয়। তো গঙ্গার জলে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ফাজ জন্মায়। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের দক্ষিণের গঙ্গা বললে গোদাবরী, কিন্তু যদি বলা হয় যে দক্ষিণ গঙ্গা তো পবিত্রতার নিরিখে দক্ষিণ গঙ্গা কিন্তু কাবেরী, তোমরা মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন পর্বতমালা সাইবেরিয়ার ঠান্ডা বায়ুকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু হিমালয়। তার কারণ জানো, আমরা যদি ভারতের ইন্ডিয়ান ম্যাপের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবে যে হিমালয় পর্বতমালা কি করেছে না, হিমালয় পর্বতমালা একদম ভারতবর্ষের উত্তর দিকে আড়াআড়ি ভাবে হিমালয় পর্বতমালা কিন্তু দণ্ডায়মান। সাইবেরিয়ার যে ঠান্ডা বাতাস, এই সাইবেরিয়ার ঠান্ডা বাতাস হিমালয় কিন্তু সাইবেরিয়ার ঠান্ডা যে শুষ্ক বাতাস, যেটা ফসল বা শস্যের জন্য অত্যন্ত হানিকারক, সেই বাতাসটাকে কিন্তু প্রিভেন্ট করে হিমালয়, আটকে দেয়। ফলে ভারতবর্ষ কিন্তু এই সাইবেরিয়ার ঠান্ডা বাতাস থেকে সেফ বা রক্ষা পায়। তাই প্রশ্ন হচ্ছে যে নিচের কোন পর্বতমালা সাইবেরিয়ার ঠান্ডা বায়ুকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়? তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে হিমালয়। চলো নেক্সট যাব, যে আয়তনের নিরিখে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? এটা অবশ্যই অপশন অনুযায়ী উত্তর দেবে। তো এই ক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু মালদ্বীপ। এবং প্রাসঙ্গিক ক্রমে মনে রেখো যে মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে অবস্থিত হচ্ছে মালদ্বীপ। ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ এবং 1192টি দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত হয়েছে। তোমাদের কমেন্টে লিখো যে 1192 সালে কোন উল্লেখযোগ্য যুদ্ধটা হয়। তো 1192টা দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত, তার মধ্যে 187টা দ্বীপ, এই 187টা দ্বীপে কিন্তু জনবসতি আছে। মালদ্বীপের তাহলে মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে এবং যে কারেন্সি বা মুদ্রা সেটা হচ্ছে মালদ্বীপিয়ান রুপিয়া। এবং মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট তিনি হলেন ডক্টর মোহাম্মদ মইজু, এটা মনে রাখবে। তার কারণ দেখো এতগুলো কথা উঠলো মালদ্বীপ সম্পর্কে, কারণ তোমরা জানো ভেরি রিসেন্ট মালদ্বীপ কিন্তু সংবাদ শিরোনামে এসছে, তাই পক্ষান্তরে মালদ্বীপ সম্পর্কে কিছু কথা আমাদের জেনে রাখা প্রয়োজন। চলো নেক্সট, চলো নিম্নলিখিত কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি, নর্মদা নদীটা আরব সাগরে পতিত হয়েছে। দেখো এই প্রসঙ্গে একটু জেনে রাখি আমরা, যে আমরা যদি দেখি যে ভারতবর্ষের পশ্চিম ঘাট থেকে পূর্ব ঘাটের দিকে ঢাল কিন্তু নিচু। তো সেই অর্থে ঢাল নিচু থাকার কারণে ম্যাক্সিমাম নদীগুলো কিন্তু সবই বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বঙ্গোপসাগরে পতিত হয়েছে অধিকাংশ নদীগুলি। তার মধ্যে নর্মদা এবং তাপ্তি, এই যে দুটো নদী, এই দুটো নদী কিন্তু পশ্চিম বাহিনী নদী বলা হয়। তার কারণ এরা কিন্তু পশ্চিম দিকে আরব সাগরে পতিত হয়েছে। এখন তাহলে কেন? জল কি জলের ধর্মকে অস্বীকার করলো? বিষয়টা একদমই তা না। তার কারণ হচ্ছে যে নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে কিন্তু নর্মদা নদী
গভীর গিরিখাত পায় এবং সেখান থেকে নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে নর্মদা এবং তাপ্তি আরব সাগরে পতিত হয়েছে। চলো, গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে গঙ্গোত্রী হিমবাহ অবস্থিত। এবং তোমরা মনে রাখবে যে উত্তরাখণ্ডের যে গাড়োয়াল হিমালয়, সেখানে যে উত্তরকাশী, গাড়োয়াল হিমালয়ের যে উত্তরকাশী জেলা, সেই উত্তরকাশী জেলাতে কিন্তু গঙ্গোত্রী হিমবাহ অবস্থান করছে। পরের প্রশ্নে যাব আমরা, যে ভৌগোলিক দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তো এই ক্ষেত্রে সঠিক আনসার হবে গোয়া। তো গোয়ার কথা যদি বলি, গোয়া একদম ক্ষুদ্রতম একটি রাজ্য। তো গোয়ার লোকসভার আসন গোয়াতে, লোকসভার আসন আছে গোয়াতে 2টি এবং রাজ্যসভার আসন আছে গোয়াতে 1টি। রাজ্যসভার আসন আছে 1টি, এটা মনে রাখবে। নেক্সট দেখো, নিচের কোন রাজ্যের সাথে চীনের সর্বাধিক সীমানা আছে? তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের সাথে কিন্তু চীনের সর্বাধিক সীমারেখা আছে। দেখো, অরুণাচল প্রদেশের সাথে কিন্তু চীনের সর্বাধিক সীমানা আছে। তার কারণ এই যে ম্যাক্সিমাম পার্টটা আমরা যদি ভুটানের পর যদি দেখি, তো এইখান থেকে কিন্তু আপ টু নামচাবারোয়া পর্যন্ত এই যে অংশটা, এই অংশটা কিন্তু একটা বাউন্ডারি তৈরি করেছে, এটা মনে রাখবে। প্রাসঙ্গিক ক্রমে মনে রাখবে যে অরুণাচল প্রদেশ কিন্তু ভারতবর্ষের পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ, এবং ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী। অরুণাচল প্রদেশ 1987 সালে নিফা বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি থেকে অরুণাচল প্রদেশ তৈরি হয়। এবং এই যে অরুণাচল প্রদেশের যে সীমানা চীনের সাথে এখানে রয়েছে, এটাকে কিন্তু ম্যাকমোহন লাইন বলা হয়। এবং 1914 সালে ব্রিটেন ও তিব্বতের মধ্যে যে সিমলা চুক্তি হয়েছিল, সেই সিমলা চুক্তির মধ্যে দিয়ে কিন্তু এই ম্যাকমোহন লাইন তৈরি হয় এবং এটি ভারত ও চীনের সাথে বাউন্ডারি তৈরি করে। নেক্সট দেখো, নর্মদা নদীর উৎসস্থল কোথায়? তো নর্মদা নদীর উৎসস্থল যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি একটু দেখে নাও। নর্মদা নদীর উৎসস্থল যদি পায়, তাহলে মধ্যপ্রদেশের নর্মদা নদীর উৎসস্থল অ্যাকচুয়ালি অমরকণ্টক যে মালভূমি আছে বা পাহাড় আছে, এই অমরকণ্টক মালভূমিতে কিন্তু নর্মদা নদীর উৎপত্তি লাভ করে অমরকণ্টকে। এবং মধ্যপ্রদেশের যে শাহদল অঞ্চল আছে, সেখানে অনুপপুর জেলায় কিন্তু অমরকণ্টক মালভূমিটি অবস্থিত। এবং সেখানে একটা যে ছোট্ট জলাধার, তার নাম হচ্ছে নর্মদা কুণ্ড, এবং সেই নর্মদা কুণ্ড থেকে কিন্তু নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে, এটা মনে রাখবে। এবং এই নর্মদা নদী থেকে অনতি দূরে, মাত্র 6 কিলোমিটার দূরে কিন্তু কপিলধারা জলপ্রপাতটি তৈরি হয়েছে। এবং আগেই বলেছি আমি যে নর্মদা নদী ব্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবেশ করেছে, এবং নর্মদা নদী কিন্তু পশ্চিম বাহিনী নদী, এটা মনে রাখবে। নেক্সট দেখো, পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা নিম্নলিখিত মিলিত হয়েছে কোথায়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতে কিন্তু পূর্বঘাট এবং পশ্চিমঘাট যে দুটো পর্বতমালা, সেই দুটো পর্বতমালা নীলগিরি পর্বতে কিন্তু মিলিত হয়েছে। দেখো, এটা পশ্চিমঘাট, এবং আমরা যদি দেখি পূর্বঘাটের মধ্যে একটু ডিসঅর্ডার আছে। তো এখানে নীলগিরি, এই পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালাকে মিলিয়ে দিয়েছে হচ্ছে নীলগিরি, এটা মনে রাখবে। এবং নীলগিরি তামিলনাড়ুতে অবস্থিত, প্রাসঙ্গিক ক্রমে এটাও মনে রাখবে। পরে যাব আমরা, টেকটনিক ক্রিয়ার ফলে ভারতে কোন হ্রদের সৃষ্টি হয়েছে? তো টেকটনিক ক্রিয়ার ফলে উলার হ্রদের সৃষ্টি হয়েছে। উলার ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার, এবং জম্মু কাশ্মীরের যে বন্দিপুর জেলা আছে, সেই জম্মু কাশ্মীরের বন্দিপুর জেলায় উলার হ্রদটি তৈরি হয়েছে। টেকটনিক ক্রিয়া বলতে পাত সংস্থান তত্ত্ব, এবং পাত সংস্থান তত্ত্ব বলতে পৃথিবী ছোট বড় বেশ কতগুলো পাতের উপর রয়েছে। পাতের উপর রয়েছে বলতে পৃথিবীর অভ্যন্তরে যে সান্দ্র ম্যাগমা আছে, চটচটে আঠালো যে ম্যাগমা আছে, তার উপর কিন্তু পাতগুলো ভাসছে এবং প্রত্যেকে এগুলো সচল। তো এই প্লেট টেকটনিক ক্রিয়ার ফলে কিন্তু উলার হ্রদের সৃষ্টি হয়েছে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কি? তো ভারতবর্ষের কথা যদি আমরা একটুখানি দেখি, ভারতবর্ষের দিকে যদি আমরা একটু তাকাই, তো সেক্ষেত্রে আমরা একদম পূর্বতম যে বিন্দু পাবো, অরুণাচল প্রদেশে পূর্বতম বিন্দু, সেই অরুণাচল প্রদেশের
তো এটা কিন্তু অরুণাচল প্রদেশের কিবিথু। কিবিথু হচ্ছে পূর্বতম বিন্দু, পশ্চিমতম বিন্দু কিন্তু গুজরাটের গোয়ারমতি হচ্ছে পশ্চিমতম বিন্দু, গুজরাটের গোয়ারমতি, এবং উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কোল, এবং দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তো এটা মনে রাখবে। পরে যাব, নিচের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলবর্তী রেখা আছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু গুজরাট। গুজরাটের দীর্ঘতম উপকূলবর্তী রেখা আছে। মোট যে 16টা জেলা, গুজরাটের টোটাল 16টা জেলা কিন্তু কোস্টাল লাইনের মধ্যে পড়ে, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। পরের প্রশ্নে যাব আমরা, তাপ্তি নদীর মোহনায় কোন শহর অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে সুরাট। তাপ্তি নদীর মোহনায় কিন্তু সুরাট অবস্থিত। পরের প্রশ্নে যাব আমরা, ভাগীরথী ও অলকানন্দা নদী দুটি কোথায় মিলিত হয়েছে? তো ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে কিন্তু দেবপ্রয়াগে। এবং প্রয়াগের প্রসঙ্গ যদি বলি, 5টা প্রয়াগের কথা আমাদের মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে ধৌলি গঙ্গা ও বিষ্ণু গঙ্গা মিলে বিষ্ণু প্রয়াগ, ধৌলি গঙ্গা ও বিষ্ণু গঙ্গা যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ। অলকানন্দা ও নন্দাকিনী, অলকানন্দা ও নন্দাকিনী যেখানে মিলিত হয়েছে সেটা কিন্তু নন্দপ্রয়াগ। মনে রাখবে যে অলকানন্দা ও পিন্ডার যেখানে মিলিত হয়েছে সেটা কর্ণপ্রয়াগ, অলকানন্দা প্লাস পিন্ডার যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে কর্ণপ্রয়াগ, এবং অলকানন্দা ও ভাগীরথী যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে দেবপ্রয়াগ, এবং এলাহাবাদে প্রয়াগরাজে এসে কিন্তু গঙ্গা যমুনার সাথে মিলিত হয়। তো সঠিক আনসার হবে এক্ষেত্রে দেবপ্রয়াগ, ভাগীরথী অলকানন্দা দেবপ্রয়াগে মিলিত হয়েছে। পরের প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা কোন স্থানের উপর দিয়ে যায়নি? তো দেখো, গুজরাটে আহমেদাবাদ গুজরাটের উপর দিয়ে গেছে, মধ্যপ্রদেশ ভোপাল আমরা জানি ভোপালের উপর দিয়ে গেছে, তো রাঁচি ঝাড়খণ্ডে অবস্থিত, ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। তো প্রয়াগরাজের উপর দিয়ে যায়নি, তার কারণ প্রয়াগরাজ উত্তরপ্রদেশে অবস্থিত, একদম ভারতবর্ষের পেট বরাবর কিন্তু কর্কট ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি, সেটা ভারতবর্ষের পেট বরাবর কিন্তু বিস্তৃত। তো উত্তরপ্রদেশে কিন্তু আসেনি, মনে রাখবে। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে প্রয়াগরাজ। প্রয়াগরাজের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা কিন্তু অতিক্রম করেনি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু ভেম্বনাদ। ভেম্বনাদ হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ, এটা মনে রাখবে। পরের প্রশ্নে যাব, ভারতের কোন রাজ্যের মানুষ বড়ো ভাষায় কথা বলে? ডিরেক্ট প্রশ্ন। তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে আসাম। তো আসামের মানুষ কিন্তু বড়ো ভাষায় কথা বলে। পরের প্রশ্নে যাব, নিচের কোনটি লবণাক্ত জলের হ্রদ? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে হচ্ছে পুলিকট। পুলিকট লবণাক্ত জলের হ্রদ, এটা মনে রাখবে ভীষণভাবে। এবং যদি বলা হয় যে কোন হ্রদের লবণাক্ততা সবচাইতে বেশি, মানে নোনতা সবচাইতে বেশি, তো এক্ষেত্রে কিন্তু সম্বর যে হ্রদটি আছে, এই সম্বর হ্রদ সবচাইতে বেশি নোনা জল আছে হচ্ছে সম্বর হ্রদে। কিন্তু কোনটি লবণাক্ত জলের হ্রদ? এই অপশন অনুসারে সেক্ষেত্রে অপশন এ পুলিকট কিন্তু লবণাক্ত জলের হ্রদ। পরের প্রশ্নে যাব আমরা, কোন নদীগুলি দেবপ্রয়াগে মিলিত হয়েছে? তো আগেই আমরা আলোচনা করলাম যে ভাগীরথী ও অলকানন্দা, এই ভাগীরথী আর অলকানন্দা কিন্তু যেখানে মিলিত হয়েছে সেই মিটিং পয়েন্টটা কিন্তু দেবপ্রয়াগ নামেই পরিচিত। পরে দেখো, ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তানের রাজধানীর নাম কি? তো ভারতবর্ষের প্রতিবেশী দেশ আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল, এটা মনে রাখবে যে আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। এবং প্রাসঙ্গিক ক্রমে মনে রেখো যে মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের ইসলামাবাদ, মায়ানমারের রাজধানী হচ্ছে নেপাইদাও, শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে কলম্বো, নেপালের রাজধানী কাঠমান্ডু, এবং চীনের বেইজিং, রাজধানীগুলো মনে রাখবে। পরের প্রশ্নে যাব আমরা, ভারতের প্রতিবেশী দেশ কোনটি? এর মধ্যে সঠিক আনসার হবে মালদ্বীপ, ভারতবর্ষের প্রতিবেশী দেশ এবং ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ। পরের প্রশ্ন, নিম্নের কোনটি রাজস্থানের সর্ববৃহৎ নদী ব্যবস্থা? তো এই ক্ষেত্রে সঠিক আনসার হবে লুনি। লুনি হচ্ছে রাজস্থানের সর্ববৃহৎ নদী ব্যবস্থা।
এবং রাজস্থানের যদি দীর্ঘতম নদী বলা হয়, দীর্ঘতম নদী, তো সেক্ষেত্রে হবে কিন্তু চম্বল রাজস্থানের দীর্ঘতম নদী, এটা মনে রাখবে। এবং রাজস্থানের যদি বৃহত্তম নদী উপত্যকা দেয়, তাহলে উপত্যকার প্রসঙ্গে বৃহত্তম নদী উপত্যকা, এই উপত্যকা হবে কিন্তু বান্স। বান্স হচ্ছে রাজস্থানের বৃহত্তম নদী উপত্যকা, এটাও মনে রাখবে। চলো পরের প্রশ্নে যাব আমরা। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? দেখো, ভারতবর্ষে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা আমরা জানি, এবং এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু সিকিমে অবস্থিত। এ প্রসঙ্গে একটু মনে রেখো যে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের যদি বলা হয় সর্বোচ্চ শৃঙ্গ, তো সেক্ষেত্রে হবে হচ্ছে গডউইন অস্টিন বা K2 বা গডউইন অস্টিন, যেটা কারাকোরাম পর্বতে অবস্থান করছে। এবং যদি বলা হয় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত। এবং ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হবে কাঞ্চনজঙ্ঘা। এই তিনটে জিনিস যেন কিছুতেই না গোলায় মনে রাখবে। তো প্রশ্নানুসারে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু সিকিম। নেক্সট দেখো, ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে কিন্তু প্রবাল পাওয়া যায়। পরের প্রশ্ন, হিমালয় পর্বত, হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। নবীন কেন না, এখনো হিমালয় গঠনের কাজ চলছে, আর ভঙ্গিল বলতে ভাঁজের ফলে উৎপত্তি হয়েছে ভঙ্গিল পর্বতমালা। দেখো, হিমালয় যেখানে ছিল, আজকে যেখানে হিমালয় অবস্থান করছে, সেখানে আগে ছিল টেথিস সাগর, উত্তরে ছিল আঙ্গারা ল্যান্ড এবং দক্ষিণে ছিল গন্ডোয়ানা ল্যান্ড। পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী প্লেটগুলো যখন পরস্পরের দিকে যখন ধাবিত হয়, তখন এই যে টেথিস সাগর, এই টেথিস সাগরের যে সুবিশাল পলিরাশি ছিল, সেই পলিরাশি চাপের ফলে কিন্তু ভাঁজ হয়ে ভঙ্গিল পর্বতমালা বা হিমালয় পর্বতমালা তৈরি হয়েছে। তো যেহেতু ভাঁজের ফলে গঠিত হয়েছে, ভঙ্গিল পর্বতমালা বলা হয়। এবং হিমালয় কিন্তু গঠন এখনো শেষ হয়নি, হিমালয় গঠনের কাজ চলছে। তাহলে হিমালয় পর্বত কি? নবীন ভঙ্গিল পর্বতমালা। পরের প্রশ্নে যাব, হিমালয়ের উৎপত্তি হয়েছে কোথা থেকে? তো আমি আগেই আলোচনা করলাম, টেথিস মহিকার থেকে হিমালয়ের উৎপত্তি হয়েছে। নেক্সট দেখো, ভারতের কোথায় মাশরুম রক দেখা যায়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু থর মরুভূমিতে মাশরুম রক দেখা যায়। দেখো, মাশরুম রক বলতে ব্যাঙের ছাতার মতো দেখতে কিন্তু এক ধরনের ভূমিরূপ, যে ভূমিরূপটা ব্যাঙের ছাতার মতো দেখতে। মরুভূমি অঞ্চলে যখন বায়ু প্রবাহিত হয়, তখন ভূপৃষ্ঠ সংলগ্ন যে অঞ্চল আছে, সেই অঞ্চলে বায়ুর ক্ষয়কাজ সবচাইতে বেশি দেখা যায়। ফলে এরকম দণ্ডায়মান যদি কোনো শিলা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু উপরের দিক থেকে নিচের দিকে বেশি ক্ষয় করে, অর্থাৎ ভূমি সংলগ্ন অঞ্চলে বেশি ক্ষয় করে। এবং এর ফলশ্রুতি হিসেবে দুপাশ কিন্তু ক্ষয়ে যায়, যেটা দেখতে দূর থেকে ব্যাঙের ছাতা বা মাশরুমের মতো লাগে। যার জন্যে তোমার ভারতের কোথায় মাশরুম রক দেখা যায়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু থর মরুভূমিতে মাশরুম রক দেখা যায়। পরে, ভারতের উচ্চতম মালভূমি কোনটি? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু লাদাখ। লাদাখ ভারতের উচ্চতম মালভূমি, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত? তো মনে রাখবে, ছোটনাগপুর মালভূমি প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত হচ্ছে ছোটনাগপুর মালভূমি। পরের প্রশ্নে যাব, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। আর যদি নদী দ্বীপের কথা বলে, সেক্ষেত্রে হবে কিন্তু মাজুলি, যেটা ব্রহ্মপুত্র নদীর উপর তৈরি হয়েছে আসামে। এখন এই গাঙ্গেয় বদ্বীপ কোনটা আমরা একটু দেখে নিই। দেখো, গঙ্গার উৎপত্তি হয়েছে, তারপর গঙ্গা যখন দুটো শাখা হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলে এসে, একটা কিন্তু চলে গেল বাংলাদেশের মধ্যে, যে মূল শাখাটা পদ্মা নামে বাংলাদেশের মধ্যে চলে গেল। আবার ব্রহ্মপুত্র নদী এসে কিন্তু আবার ব্রহ্মপুত্র নদীর নামচা বারোয়া হয়ে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া হয়ে তারপর আসামের মধ্যে দিয়ে কিন্তু অবশেষে বাংলাদেশে প্রবেশ করে। এবং বাংলাদেশে যখন প্রবেশ করলো এই ব্রহ্মপুত্র নদী, তখন তার নাম কিন্তু যমুনা। আর গঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করে, তার নাম পদ্মা। এই গঙ্গা এবং যমুনার যে মিলিত প্রবাহ, সেটা হচ্ছে মেঘনা। তাহলে এই যে হুগলি নদী, এটা হুগলি নদী পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত। এই যে মাত্রাহীন বয়ের মতো যে দ্বীপটি গঠন করে,
এটা কিন্তু বদ্বীপ বলা হয় এবং পৃথিবীর সবচাইতে বৃহত্তম বদ্বীপ হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ, এটা মনে রাখবে। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে জিন্দাগারা। জিন্দাগারা কিন্তু পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের যে আরাকু উপত্যকা আছে সেই আরাকু উপত্যকায় অবস্থিত, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থান করে? তো সিয়াচেন কিন্তু কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থান করে, এটা মনে রাখবে। পরের প্রশ্নে যাব আমরা, কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণীগুলোর মধ্যে অবস্থিত, অর্থাৎ কোন পর্বতশ্রেণীগুলোর মধ্যে অবস্থিত? আমরা যদি একটুখানি কাশ্মীরের উত্তরের দিকে একটু ছবিটা যদি আমরা দেখে নিই ভারতবর্ষের, তাহলে দেখো প্রথমে হচ্ছে কারাকোরাম পর্বতমালা, তারপর লাদাখ, তারপর জাস্কার, তারপর পীর পাঞ্জাল। এই জাস্কার আর পীর পাঞ্জালের মধ্যে হচ্ছে কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা অবস্থিত, এটা মনে রাখবে। উত্তর থেকে নামগুলো মনে রাখার চেষ্টা করবে, কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল। তো কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো কাশ্মীর উপত্যকা কারাকোরাম, লাদাখ, জাস্কার এবং পীর পাঞ্জাল, জাস্কার এবং পীর পাঞ্জালের মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত। পরের প্রশ্নে যাব, চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু সিকিম ও ভুটান। সিকিম ও ভুটানের চুম্বি উপত্যকা রয়েছে, এটা মনে রাখবে। পরের প্রশ্নে যাব আমরা, মেঘনা নিম্নের কোন দুটি নদীর মিলিত প্রবাহ? আমি একটু আগে বদ্বীপ গঠনের ক্ষেত্রে আমি আলোচনা করে দিয়েছি যে গঙ্গা বাংলাদেশে যখন গেছে তখন পদ্মা নামে পরিচিত, পক্ষান্তরে ব্রহ্মপুত্র বাংলাদেশে যখন গেছে তখন যমুনা নামে পরিচিত। এই গঙ্গা এবং ব্রহ্মপুত্র অর্থাৎ পদ্মা এবং যে যমুনা আছে, এই দুটো নদীর যে মিলিত প্রবাহ সেটা কিন্তু মেঘনা নামে পরিচিত। পরের কোয়েশ্চেন দেখো, পরের প্রশ্ন, পং ড্যাম কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে বিয়াস। বিয়াস নদীর উপর কিন্তু পং ড্যাম নির্মাণ করা হয়েছে। চলো পরের প্রশ্নে যাব আমরা, যে ভারতের মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটি? তো মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কিন্তু লুনি, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? তো নাসিক অবস্থিত গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক। নেক্সট কোয়েশ্চেন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটাও ডিরেক্ট কোয়েশ্চেন ছিল, শ্রীনগর কিন্তু ঝিলাম নদীর তীরে অবস্থিত। সুরাট নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে সুরাট কিন্তু তাপ্তির উপর অবস্থিত হচ্ছে সুরাট, সঠিক আনসার হবে অপশন এ তাপ্তি। পরের প্রশ্ন, নিচের কোন নদীটি এস্টুয়ারি গঠন করেছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে নর্মদা। দেখো কিছু নদী আছে, যে নদীগুলো ম্যাক্সিমাম যে নদীগুলো আছে যেগুলো বঙ্গোপসাগরে পড়েছে সেগুলো বদ্বীপ গঠন করেছে। তার কারণ কি, মোহনার দিকে নদী অত্যন্ত স্লথ হয়ে যায় এবং নদী গতিবেগ হারিয়ে ফেলে, ফলে উচ্চ গতিতে যা নদী ক্ষয় করলো, মধ্য গতিতে যা পরিবহন করলো, নিম্ন গতিতে এসে সঞ্চয় করে দেয়, ফলত এখানে কিন্তু ডেল্টা বা বদ্বীপ তৈরি হয়। কিন্তু পশ্চিম বাহিনী যে নদী, তার খরস্রোতা এতটাই বেশি, ফলে ডেল্টা বা বদ্বীপগুলো কি হয়, মাত্রাহীন বয়ের মতো একটা ভূমিরূপ রচনা করে এবং তারপর কিন্তু চলে যায় আরব সাগরে পতিত হয়, সমুদ্রে পতিত হয়। কিন্তু এস্টুয়ারি যেটা, ধরো নর্মদা নদী প্রবাহিত হচ্ছে এবং নর্মদা নদী সাগরে আসার পরে ওয়াই আকৃতির একটা শেপ গঠন করে, এখানে কিন্তু কোনোরূপ বদ্বীপ তৈরি হয় না খরস্রোতার কারণে, এটাকে বলা হয় এস্টুয়ারি। তো এস্টুয়ারি গঠন করে কে? এস্টুয়ারি গঠন করে নর্মদা নদী। পরের প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী কোনটি? তো উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী হচ্ছে গোদাবরী। উপদ্বীপীয় ভারত বলতে ইন্ডিয়ান পেনিনসুলা বা সাউথের কথা বলা হয়েছে, এখানে যে বৃহত্তম নদী প্রণালী সেটা গোদাবরী, মনে রাখবে। নেক্সট যাব আমরা, ভূতত্ত্ববিদদের মতে কোশি নদীর গতি পরিবর্তনের ফলে কি হয়েছে? না, কোশি নদীর গতি পরিবর্তনের ফলে গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ গঙ্গা নদী বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে কোশির গতি পরিবর্তনের কারণে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন নদীটি জলপ্রবাহ সব থেকে বেশি? তো সঠিক আনসার হবে ব্রহ্মপুত্র।
ব্রহ্মপুত্রের জলপ্রবাহ সবচাইতে বেশি, জলধারণ ক্ষমতা সবচাইতে বেশি। পরের প্রশ্ন, নিচের কোন নদীটি ঘন ঘন গতিপথ পরিবর্তন করে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কোশি। স্পেলিংটা একটু ভুল আছে, কোশি হবে সঠিক আনসার। কোশি কিন্তু ঘন ঘন তার গতিপথকে পরিবর্তন করেছে। পরের প্রশ্নে যাব, ভারতের একটি উল্লেখযোগ্য লেগুন হ্রদ। তো ভারতবর্ষের একটি উল্লেখযোগ্য লেগুন হ্রদের প্রসঙ্গ যদি আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু চিল্কা। চিল্কা ভারতবর্ষের একটি উল্লেখযোগ্য লেগুন হ্রদ হচ্ছে চিল্কা। পরের প্রশ্নে যাব আমরা, নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত? নর্মদা। আমরা এর আগেও আলোচনা করেছি যে নর্মদা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন যাব আমরা, বিখ্যাত গোরসোপ্পা জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? তো সারাবতী নদীর উপর অবস্থিত হচ্ছে বিখ্যাত গোরসোপ্পা জলপ্রপাত। পরের কোয়েশ্চেন, লুনি নদীর উৎপত্তি কোথায়? তো লুনি নদীর উৎপত্তি হচ্ছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতটা একটু দেখে নিই আমরা, কোথায় আরাবল্লী পর্বত আছে। দেখো এই লোকেশনে হচ্ছে আরাবল্লী পর্বত অবস্থিত। এই আরাবল্লী পর্বত থেকে কিন্তু লুনি নদীর উৎপত্তি। আরাবল্লী পর্বতের এই যে পোর্শনটা, এখানে কিন্তু থর মরুভূমি তৈরি হয়েছে, এটা মনে রাখবে। আর জায়গাটা হচ্ছে রাজস্থানের আজমির জেলা। রাজস্থানের যে আজমির জেলা, সেখানে যে পুষ্কর ভ্যালি আছে, সেখান থেকে কিন্তু লুনি নদীটি উৎপত্তি লাভ করেছে। পরের প্রশ্নে যাব আমরা, নিম্নের কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু চিল্কা। চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা, এটা মনে রাখবে। পরের প্রশ্নে যাব আমরা, নিচের কোন নদীটি মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু শতদ্রু। দেখো দুটো হ্রদ আছে, একটা হচ্ছে মানস সরোবর আর একটা হচ্ছে রাক্ষসতাল লেক। এবং এই মানস সরোবরের পাশেই আছে রাক্ষসতাল লেক। মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদী কিন্তু প্রবাহিত হয়েছে এবং রাক্ষসতাল লেক থেকে কিন্তু শতদ্রু নদী প্রবাহিত হয়েছে, এটা মনে রাখবে। তো এরপর শিবকিলা পাশ দিয়ে শতদ্রু নদীটা ভারতবর্ষে প্রবেশ করেছে এবং ভাকরা নাঙ্গাল যে বাঁধটি, সেটা কিন্তু শতদ্রু নদীর উপরই অবস্থিত। পরে দেখো মার্বেল ফলস কোন নদীতে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে নর্মদা। নর্মদা নদীতে মার্বেল ফলস অবস্থিত। পরের প্রশ্ন দেখবো আমরা, পুলিকট কোন ধরনের হ্রদ? তো পুলিকট কিন্তু লবণাক্ত হ্রদ, এটা মনে রাখবে। এবং ভারতের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম হ্রদ হচ্ছে পুলিকট, এটা মনে রাখবে। ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে। তো ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে, তোমরা জানো যে ভারতে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী হচ্ছে তিব্বতে প্রবাহিত হয়েছে, বাংলাদেশে প্রবাহিত হয়েছে এবং ভারতে আছে। অপশন অনুযায়ী দেখবে যেহেতু তিব্বত এখন প্রায় চীনের দখলে রয়েছে, যার জন্য চীন যদি বলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ওই আনসারটাই কিন্তু নেব। তাহলে তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদীটি, এটা মনে রাখবে। এবং ব্রহ্মপুত্র নদী কিন্তু মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে। মাজুলি দ্বীপ কোন নদীর উপর অবস্থিত? তো মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত এবং পৃথিবীর সবচাইতে বড় নদী দ্বীপ হচ্ছে মাজুলি, আসামে তৈরি হয়। পরের প্রশ্নে যাব আমরা, পুলিকট হ্রদ কোন উপকূলে অবস্থিত? দেখো পুলিকট হ্রদের একটু অবস্থানটা আমরা যদি লক্ষ্য করি, পুলিকট হ্রদের অবস্থানটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো, দেখো এই লোকেশনে পুলিকট হ্রদ অবস্থিত এবং যে চারটে মূল উপকূল রেখা আছে তার মধ্যে কোঙ্কন, নেক্সট হচ্ছে মালাবার, তারপর করমন্ডল, এরপরে অবশেষে উত্তর সরকার উপকূল, চারটে উপকূল। তাহলে পুলিকট হ্রদ কোন উপকূলে আছে? তো সেক্ষেত্রে করমন্ডল উপকূলে আছে হচ্ছে যে পুলিকট হ্রদটা, এটা মনে রাখবে। এবং এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত, পুলিকট কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্নে যাব আমরা,
মুসি কোন নদীর উপনদী? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু কৃষ্ণা। কৃষ্ণার উপনদী মুসি এবং তেলেঙ্গানার মধ্যে দিয়ে মুসি প্রবাহিত। অনন্তগিরি পর্বত থেকে মুসি নদীটি উৎপত্তি লাভ করে। নেক্সট দেখো, ভারতের একমাত্র আগ্নেয়গিরি দ্বীপ হলো, এটা ব্যারেন মনে রাখবে, ব্যারেন হচ্ছে ভারতবর্ষের একমাত্র আগ্নেয়গিরি দ্বীপ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বাঁধ হীরাকুদ কোন নদীর উপর অবস্থিত? তো সেক্ষেত্রে হীরাকুদ কিন্তু মহানদীর উপর অবস্থিত, আমাদের মনে রাখতে হবে। এবং ভারত তথা পৃথিবীর দীর্ঘতম বাঁধ এই হীরাকুদ বাঁধ, যেটা কিন্তু উড়িষ্যাতে মহানদীর উপর অবস্থিত, এটা মনে রাখবেন। ভারতের কোন স্থানে গঙ্গা নদীর সাথে যমুনা নদী মিশেছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু প্রয়াগরাজ। প্রয়াগরাজে গঙ্গা কিন্তু যমুনার সাথে মিশেছে, এটা মনে রাখবে। প্রয়াগরাজটা কোথায় অবস্থিত? এলাহাবাদ, উত্তরপ্রদেশের এলাহাবাদে প্রয়াগরাজ অবস্থিত, এটা মনে রাখতে হবে। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগারা, এটা মনে রাখতে হবে, কোয়েশ্চেন রিপিট হয়েছে। তো এটা আরাকু উপত্যকায় অবস্থিত। সুন্দরবনের সীমানা নির্ধারণ করেছেন কে? ডাম্পেয়ার এবং হজেস নামে দুজন বিখ্যাত ব্যক্তিত্ব, এনারা সুন্দরবনের সীমানা নির্ধারণ করেছিলেন, ডাম্পেয়ার ও হজেস। সেক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি। নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে বাউন্ডারি তৈরি করেছে কে? সংকোষ, মনে রাখবে। সংকোষ নদীটি পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে একটা বাউন্ডারি লাইন তৈরি করে দেয়। পরের প্রশ্নে যাব আমরা। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি, কৃষ্ণার উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা। পরের প্রশ্নে যাব আমরা। নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু সিন্ধু। সিন্ধু দীর্ঘতম নদী, কারণ সিন্ধু যদি আমরা দেখি, সিন্ধুর দৈর্ঘ্য যদি আমরা বিচার করি, তাহলে পাবো 3180। সিন্ধুর পরে সেকেন্ড স্থানে আছে হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্র নদীর কথা যদি আমরা বলি, তাহলে 2900 কিমি হচ্ছে ব্রহ্মপুত্র। এরপর যদি আসি গঙ্গা, গঙ্গা হচ্ছে 2525 বা 2510, এক এক সোর্সে এক এক রকম দেওয়া আছে। এবং আমরা যদি গোদাবরীর কথা বলি, তাহলে গোদাবরী নদী কিন্তু 1465। তাহলে আমাদের প্রশ্ন ছিল নিম্নোক্ত কোনটি দীর্ঘতম? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে সিন্ধু। সিন্ধু হচ্ছে অপশন অনুযায়ী দীর্ঘতম নদী। আর যদি বলা হয় ভারতবর্ষের দীর্ঘতম নদী, ভারতবর্ষের দীর্ঘতম নদী আমরা যাব গঙ্গাতে, তার কারণ সিন্ধুর খুব সামান্যটাই কিন্তু ভারতবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত। পরের প্রশ্ন, নাথুলা গিরিপথের মাধ্যমে ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সংযোগ সাধন হয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে চীন। নাথুলা কোথায় অবস্থিত? নাথুলা অবস্থিত সিকিমে অবস্থিত নাথুলা, এবং সিকিম ও তিব্বতকে সংযুক্ত করেছে কিন্তু নাথুলা, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, যে কাথিয়াবার উপদ্বীপটি কোন রাজ্যে অবস্থিত? তো কাথিয়াবার উপদ্বীপ কোনটা আমরা একটু দেখে নিই। কাথিয়াবার উপদ্বীপ কোনটা? তো এটা হচ্ছে কাথিয়াবার উপদ্বীপ। দেখো, উপদ্বীপ কাদের বলা হয়? উপদ্বীপ বলা হয় যে তিন দিক জল দিয়ে ঘেরা এবং একদিক হচ্ছে ল্যান্ড পোর্শন আছে, এরকম একটা ভূখণ্ডকে বলি আমরা উপদ্বীপ। তো কাথিয়াবার উপদ্বীপ কিন্তু গুজরাটে অবস্থান করছে, এটা মনে রাখবে। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি। নেক্সট যাব আমরা। সরজু নদীর তীরে কোন শহর অবস্থিত? তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে অযোধ্যা। অযোধ্যা কিন্তু সরজু নদীর তীরে অবস্থিত এবং রামায়ণের উল্লিখিত একটি নদী। এই সরজু নদীর অপর নাম কিন্তু ঘাগরা বা মানসনন্দিনীও বলা হয় সরজু নদীকে। পরের প্রশ্নে যাব আমরা। সম্বর হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? তো সম্বর হ্রদটি অবস্থিত রাজস্থানে। রাজস্থানের সম্বর হ্রদটি অবস্থিত, এক্ষেত্রে সঠিক আনসার হবে রাজস্থান। পরের প্রশ্নে যাব আমরা। লোহিত নদীটি কোন প্রধান নদীর একটি শাখা? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে হচ্ছে ব্রহ্মপুত্র।
ব্রহ্মপুত্রের একটি শাখা হচ্ছে, উপনদী হচ্ছে লোহিত। এলএসি একটি গুরুত্বপূর্ণ সীমা, এটি ভারত ও অন্য কোন দেশের মধ্যে অবস্থিত? তো এলএসি হচ্ছে ভারত ও চীনের। দেখো, আমরা যদি একটুখানি দেখি ভারতবর্ষের যে মুকুটটাকে, একদম মাথা মুকুটটাকে যদি আমরা দেখি, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা আকসাই চীন নামে পরিচিত। এবং 1962 সালে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, তখন এই অঞ্চলটা পাকিস্তান দখল করে নেয়, আর এবং এই অঞ্চলটা পরবর্তীতে চীনকে দিয়ে দেওয়া হয়। এটা চীনের দখলেই আছে। তো এই অঞ্চলটা আকসাই চীন, এবং এই যে আকসাই চীনের সাথে ভারতবর্ষের যে বাউন্ডারি, এই বাউন্ডারিটাই বলা হয় এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা মনে রাখবে। কোন পর্বতশ্রেণীতে গুরু শিখর শৃঙ্গটি দেখা যায়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু আরাবল্লী পর্বতে। আরাবল্লী পর্বতে কিন্তু গুরু শিখর শৃঙ্গটি দেখা যায়। আরাবল্লী পর্বতের অবস্থান আমরা দেখেছি যে থর মরুভূমির কিন্তু দক্ষিণ পূর্ব দিকে কিন্তু আরাবল্লী পর্বত অবস্থিত, এটা মনে রাখবে। পরের প্রশ্নে যাব আমরা। ভারতের কোন রাজ্যে সবচাইতে বেশি সংখ্যক জেলা আছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু উত্তরপ্রদেশ। এবং উত্তরপ্রদেশের জেলার সংখ্যা 75টি জেলা আছে। গোয়াতে আছে 2টো জেলা, মনে রাখা অত্যন্ত সহজ, উত্তর গোয়া ও দক্ষিণ গোয়া। পরের প্রশ্নে যাব আমরা। সিন্ধু নদের কোন উপনদীর উপর ভাকরানাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খনন করা হয়েছে? তো এক্ষেত্রে কিন্তু সতলেজ বা শতদ্রু নদীর ওপর সিন্ধু নদের কোন উপনদীর উপর ভাকরানাঙ্গাল প্রকল্প তৈরি করা হয়েছে? তো এক্ষেত্রে সতলেজ মানে সতলেজ বা শতদ্রু নদীর উপর কিন্তু ভাকরানাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খনন করা হয়েছে। পরের কোশ্চেন যাব আমরা। নিচের কোনটি ব্রহ্মপুত্র নদের উপনদী নয়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে মহানন্দা। মহানন্দা কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী নয়। মানস, কামেং এবং সুবনশিরি তিনটেই ব্রহ্মপুত্রের উপনদী। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে মহানন্দা। মহানন্দা ব্রহ্মপুত্রের উপনদী নয়। পরের প্রশ্নে যাব আমরা। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতবর্ষে আসে? তো নামচা বারোয়া থেকে ইউটার্ন নিয়ে ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষে প্রবেশ করে, তোমরা জানো। তো নামচা বারোয়া থেকে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া থেকে ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষে প্রবেশ করে। পরের প্রশ্নে যাব আমরা। দেখো, নিচের কোনটি হিমালয়ের অংশ নয়? দেখো, শিবালিক হিমালয়ের অংশ, হিমাদ্রি গ্রেটার হিমালয় বলা হয়, হিমাচল হিমালয়, তিনটেই হিমালয়ের অংশ। অর্থাৎ সহ্যাদ্রি কিন্তু হিমালয়ের অংশ নয়। সহ্যাদ্রি হলো পশ্চিমঘাট পর্বতকে সহ্যাদ্রি বলা হয়, এটা মনে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে 5টি রাজ্য। তো সঠিক আনসার হবে অপশন সি। এবং এই 5টি রাজ্য হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম, এই 5টি রাজ্য কিন্তু ভারত পশ্চিমবঙ্গের সাথে কিন্তু বাউন্ডারি লাইন শেয়ার করেছে। পরের প্রশ্ন, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে, মনে রাখবে 2রা জুন 2014 সালে। অপশন বি হবে সঠিক আনসার, যে তেলেঙ্গানা 2রা জুন 2014 সালে কিন্তু তেলেঙ্গানা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রান্ত হয়নি? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে উড়িষ্যা। উড়িষ্যার মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি, গেছে হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরামের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত গেছে। এবং এই কর্কট ক্রান্তি রেখার মান কিন্তু 23.12 ডিগ্রি নর্থ, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, দামোদর নদের উৎপত্তি কোথা থেকে? তো দামোদর নদের উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমি থেকে। এবং দামোদর নদী হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট একটি নদী, এটা মনে রাখবে। পরের প্রশ্নে যাব আমরা। ভারতে কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে কোথায়? জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার যে বক্সা ও জয়ন্তী পাহাড়ে কিন্তু কাস্ট ভূমিরূপ দেখা যায়। কাস্ট ভূমিরূপ হচ্ছে চুনা পাথর এবং ভূঅভ্যন্তর কিংবা ভূঅভ্যন্তরের বাইরে যে জল আছে তার যে সংমিশ্রণে থকথকে যে তোমার ভূমিরূপ গঠিত হয় এবং পরবর্তীতে শুকিয়ে যায়,
এটা হচ্ছে কাস্ট অঞ্চল বলা হয়। তো এই কাস্ট অঞ্চল জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে কাস্ট অঞ্চল বা কাস্ট ভূমিরূপ লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্নে যাব আমরা, পৃথিবীর মোট কত শতাংশ স্থান জুড়ে ভারতবর্ষ অবস্থান করে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে 2.4%। অর্থাৎ শুধু ল্যান্ড পোর্শনের দিক দিয়ে যদি বলা হয় তাহলে 2.4% যে অংশ, এই অংশ জুড়ে অবস্থান করছে ভারতবর্ষ। কিন্তু যদি এন্টায়ার ভূগোলক বা এন্টায়ার পৃথিবীর কথা বলে তো সেক্ষেত্রে 0.57 কিন্তু আনসার হবে। 0.57 অর্থাৎ গোটা ভূগোলকের রেসপেক্টে 0.57% অংশ জুড়ে অবস্থান করছে ভারতবর্ষ। এবং শুধু ল্যান্ড পোর্শনের প্রসঙ্গে যদি আসি তো সেক্ষেত্রে 2.4% অংশ জুড়ে অবস্থান করছে ভারতবর্ষ। নেক্সট যাব আমরা, সবশেষ গঠিত রাজ্য। তো সবশেষ গঠিত রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, তোমরা মনে রাখবে। পরের কোশ্চেনে যাব আমরা, দ্রাঘিমা অনুসারে ভারতের পূর্বতম প্রান্তে অবস্থিত রাজ্যটির নাম কি? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতবর্ষের পূর্বতম রাজ্য, পশ্চিমতম রাজ্য কিন্তু গুজরাট। পরের প্রশ্ন হচ্ছে, সিকিম রাজ্যটি কবে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে ঘোষিত হয়? তো 1975 সালে সিকিম পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে, 1975 সালে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপের অবস্থান, এটা উত্তর ও দক্ষিণ 24 পরগনায় গঙ্গা নদীর সক্রিয় অবস্থান, মানে গঙ্গা নদীর যে সক্রিয় বদ্বীপ তার অবস্থান লক্ষ্য করা যায় উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। পরের প্রশ্নে যাব আমরা, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশটি গেছে তো সেটা কি? সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার, যার মান 23.5 ডিগ্রি উত্তর, এটি ভারতবর্ষের মাঝ বরাবর প্রবাহিত বা কল্পনা করা হয়েছে। পরের প্রশ্নে যাব আমরা, বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে 3 বিঘা করিডোর, এটা মনে রাখবে যে 3 বিঘা করিডোর বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে। পরের প্রশ্নে যাব আমরা, 82.5 ডিগ্রি ইস্ট অর্থাৎ পূর্ব যে দ্রাঘিমা রেখাটি, এই দ্রাঘিমা রেখা গুরুত্বপূর্ণ কেন? তো এটি দ্বারা ভারতের প্রমাণ সময় নির্ধারণ করা হয়। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হচ্ছে 82.5 ডিগ্রি ইস্ট। এবং কলকাতার যদি বলা হয় তাহলে 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট, এটা মনে রাখবে। এবং এই দ্রাঘিমা রেখা কিন্তু অবস্থান যেমন নির্ণয় করে ভূগোলকের কোন স্থানের, পাশাপাশি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে কিন্তু সময় গণনার ক্ষেত্রে, এটা মনে রাখবে। পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে নিম্নের কোন দেশ থেকে? তো এই ক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু শ্রীলঙ্কা। পরের প্রশ্নে যাব, ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে উত্তরপ্রদেশ। ভারতবর্ষের মোট 9টি রাজ্যের সীমানাকে উত্তরপ্রদেশে স্পর্শ করেছে। পরের কোশ্চেনে যাব আমরা, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? এটা কিন্তু ভীষণ দেয় পরীক্ষায়, এখানে এক্ষেত্রে সঠিক আনসার হবে মণিপুর। মণিপুরের রাজধানী ইম্ফল। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে চেন্নাই। কোস্টাল লাইন হলে গুজরাট, এবং সমুদ্র সৈকত যদি বলা হয় তো সেক্ষেত্রে হবে চেন্নাই, এবং চেন্নাইয়ের মারিয়ানা সি বিচ তো আছেই, তোমরা জানো। তো চেন্নাই হবে এক্ষেত্রে সঠিক আনসার। পরের প্রশ্নে যাব আমরা, ভারতের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কোনটি? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে মাহে, এবং বৃহত্তম জেলা যদি বলা হয় তাহলে কচ্ছ। পরের প্রশ্ন, গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? তো এই ক্ষেত্রে সঠিক আনসার হবে 1987 সাল। 1987 সালের 30শে মে, 1987 সালের 13th মে কিন্তু গুজরাট পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়, এটা মনে রাখবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততদিনে তোমরা ভালো থাকো, তোমাদের মতো তোমরা তোমাদের প্রস্তুতি পর্ব চালাও। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।